আসসালামু আলাইকুম। আমি হেনা আমার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে আপনাদের ১ম সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। তো এটা যেটা দেখাতে চাইছিলাম এটা হচ্ছে পাটটাকে আরকি এর ভিতরে পচাচ্ছে। যেমন আমরা পাট পাতা খেতে পছন্দ করি, পাট গাছের প্রত্যেকটা অংশই খুব কাজে লাগে। তো এই যে পাটটাকে ভিজিয়ে পাটটার সুতলিটাকে বের করে নিয়ে তারপর পাকাটা দিয়ে আবার রান্নাও হবে। তো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কাজে লাগে কিন্তু তার মধ্যে পরিশ্রম লুকিয়ে রয়েছে। আর দেখুন এই বিড়ালটা না আমাদের খাটের তলাতেই ঘুমিয়ে থাকে। তো ছেলে দেখতে পেয়েছে বলছে, "মা দেখো বিড়াল।" আর যদি না দেখতে পেত ও কিন্তু সারাক্ষণই আমাদের সাথেই ঘুমাতো। তো তারপর যখন দেখা হলো আর কিভাবে দেখছে দেখুন, তারপর ও কিন্তু বেরিয়েও গেছে। আর ছেলেকে ঘুম পাড়াবো বলে রেডি করে নিয়েছি। মানে এটা রাতের ভিডিও আরকি। তো তারপরে দেখুন ছেলে তো জিন্সের প্যান্ট পরলে না ২ পকেটে হাত দিয়ে বড়দের মতো করে মানে ঘুরতে থাকে। আর তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও আবার নিম্নচাপ। এটা একদমই ভালো লাগছে না। টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না সত্যি বলতে একদমই ভালো লাগছে না। আর তার ওপর হচ্ছে এই হাঁসগুলোকে বেরোতে দেইনি তারা মানে কিচিরমিচির শুরু করে দিয়েছে। তো প্রচুর ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখলে চুপ করে জানলার ধারে বসে বৃষ্টিটাকে ফিল করতেই ভালো লাগে। কাজে হাত দিতে ইচ্ছাই করে না। তাহলে তো আর পেট তো মানবে না। তার জন্য হুটোপাটি করে রান্নাঘরে চলে এসেছি। ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর ভাতটাকে বসিয়ে আজকে ভাবছিলাম যে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই কতটা সময় জানি চলে গেল। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে আজকে কিছুই তরকারি করব না। কদিন না তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না। তো তারপরে কি করব ডাল আলু ছানা। যেটা খুব শর্টকাটে হয়ে যায়। তো তারপর কর্তামশাই তো আজকে তার ডিউটি জয়েন করবে না। কারণ এই বৃষ্টিতেও যাবেই কি করে? তার জন্যই। তো তারপরে হচ্ছে যেটা একদমই ভাতের মধ্যে ২টো ৩টে আলু ফেলে দিলাম। আর পাশে মুসুরির ডাল করেছি। কখনো মুগ ডালও করে থাকি। তো আজকে মুসুরির ডাল করেছি। আর আলুগুলোকে না আলাদা করে প্রেসারে সিদ্ধ করি। কিন্তু এখন যেহেতু ওয়েদারটা ভালো, ভাতটা নষ্ট হওয়ারও ভয় নেই। তো তার জন্য ডালটাকে এবারে কড়াইতে করব। আর জানেন তো হাঁড়িতে না ডালটা মানে খুব ভালোভাবে আরকি করা যায় না। কিন্তু আমার কড়াইতে করলে বেশ সুবিধাই হয়। আগে হাঁড়িতে করতাম। এখন ইদানিং করে ডালটা কড়াইতেই শুরু করেছি। আর যে ভাতটাও প্রায় ফুটে হয়ে আসার মতো হয়ে গেছে। তারপরে দেখছি যে বৃষ্টিটা একটু ধীরে, ধীরে কমছে। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে কালকের ভাতটা একদমই ফ্রিজে ছিল শক্ত। তো যখন ভাতটা ফুটে এসেছে তখন আমি এই ভাতটাকে দিয়ে দেবো। কারণ কি বলুন তো এতটা ভাত ফেলে দেওয়া না কেমন একটা লাগে। তো তার জন্য আমি খুব একটা ভাত নষ্ট করতে পছন্দ করি না। আর তারপরে ২ সাইডে ২টো ক্লিপ আটকে ভাতের ফ্যানটাকেও আ ঝরিয়ে দেব। আর ভাতের ফ্যানটা ঝরানোর জন্য মানে এই সিস্টেমটা আমি নিজের থেকেই করেছি। একটা বেলুন দিয়ে দিই যেটা আমার ইউজ হয় না। আর এই বালতিটা রান্নাঘরেই থাকে। এঁঠো কাটা বলুন আর হচ্ছে খোসা-মোসা এগুলো সব এই একটা বালতিতেই ফেলেই আর তারপরে দুপুরের পরে সেই পুকুর ধারে গিয়ে ফেলে আসি। আর মুসুরির ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বিশেষ কিছু দিইনি। একটু আদা থেঁতো করে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে সামান্য একটু হলুদ আর একটা লঙ্কা দিয়েছিলাম। কারণ কি জানেন তো? লঙ্কাটাকে ফাটিয়েও দিইনি। ছেলেকে এই ডাল দিয়ে দেবো তার জন্য। আর রসুন দিয়েই শুধুমাত্র ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে আলু ছানবো বলে ভেজে নিয়েছি। আপনারা কারা, কারা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ছানা খেতে পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার তবে ডালের সাথে অন্যান্য ভাজাভুজি বেস্ট মনে হয়। তো এখন যেহেতু বরমশাই খেয়ে একটু বেরোবে, তার জন্য ওকে আলুটাকে গরম আলু তো ছানতে একটু সমস্যা মানে তাপ লাগছিল হাতের মধ্যে। আর তারপরে এই যে আলুটাকে ভালো করে ছেনে আর লাড্ডু পাকিয়ে দিলাম আর কড়া ধরেই বরমশাইকে দিয়ে দিলাম। আর ও বলল যে কোনো ইয়েতে দিতে হবে না। তো তারপরে ঘরে এসছি জানেন ১-২ দিন আগে আপনাদের দেখালাম যে আমি ঘরের ঝুলটাকে ঝেড়েছি। জানেন তো এত বেশি মাকড়সা মানে কোনোভাবেই আমি মাকড়সাকে কম করতে পারছি না।
তো মাকড়সা আবারও হচ্ছে বাসা করেছে, আর এই যে ঝুলঝাড়া দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি। আর এটা জানেন তো একদমই হাতে তৈরি করা, মানে বাজারে কিনতে পাওয়া যায় যে ফোল্ডিংগুলো, তারই মাথা লক্ষ্য করলে দেখতে পাবেন তার মাথাটা না খুব শক্তপোক্ত হয়। আর হচ্ছে যেই সমস্ত কাকুরা ওই যে লাঠির মাথায় মানে ঝুলঝাড়াটা আনে না, সেটা দিয়ে অতটা ভালো করে না ঝাড়া যায় না। তার জন্য শ্বশুরমশাইকে বললাম একটা কচি বাঁশ দিয়ে হচ্ছে এই ঝাড়ুটাকে নতুন করে তৈরি করে দিতে। আর ওটা না টিনের ছিল তো, একটু উঁচু মানে বড় করলে কেমন ল্যাকপ্যাক, ল্যাকপ্যাক করতো। সেটা দিয়ে ভালো হতো না। তার জন্য আবার শ্বশুরমশাই এইটা বড়, আর এতটাই বড় এক প্রান্তে দাঁড়িয়ে আরেকটা প্রান্তে খুব ভালো করেই কিন্তু ছেড়ে নেওয়া যায়। তো লাইটের চারিপাশ মানে যতটুকু পরিষ্কার করার সবটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘর ঝাড়াটা না ১ দিন ২ দিন পরই চলতে থাকে। আগে আমরা দেখতাম যে অনেক মানে বাপের বাড়িতে অতটাও ঝুল পড়তো না। তাই এখন আমি শ্বশুরবাড়িতে এই এত বেশি মাকড়সা যে ঝুল ঝেড়ে পেরে উঠছি না। আপনাদের কাছে এর কোনো সমাধান থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন তো। তারপরে আর কি বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে দেখাই এই ২ দিনের পুরো জামাকাপড়ে সিঁড়ির ঘরটা পুরোটাই ভরে গেছে। তো তারপরে একটু রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছেন? জানলা দিয়ে আলোর ছটা পড়ছে। তো সেই মনের আনন্দ নিয়ে ছাদে গেলাম। পুরো ছাদ ভিজে। হুম। আর চারিদিক যেন কেমন স্যাঁতস্যাঁত করছে। আর এই যে দিয়েছে এগুলো বসালে কিন্তু আবার আলু হবে। একদম থোল থোল হয়েছে। আর চারিদিকটা কিরকম শান্ত স্নিগ্ধ। আর বাঁশ গাছের মাথাগুলো চারা দিয়ে উঠেছে। কি সুন্দরই লাগছে। আর প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একদমই সতেজ হয়ে গেছে। কারণ কি বৃষ্টির জলে যেটুকু নোংরা জমেছিল সবই তো ধুয়ে যায়, আর বেশ ভালোই লাগে তখন। আর এই যে নিম গাছ এইখানটায় না, আর ঠিক আমার রুমটা জানেন তো এই কাঁঠাল গাছটার নিচটাতে, তার জন্য রোদ্রে মানে গরমকালে না খুব একটা রোদ পড়ে না। তো সেটাই দেখুন। তারপরে হচ্ছে বাতাবি লেবু গাছ, এবং ঘরটাকে পুরো নুইয়ে রেখেছে। এটা কিন্তু মানে খুবই ভালো লাগে। আরও অনেক বড়ই ছিল গাছটা জানেন তো, কেটে ফেলেছে। তো সেই পাতাগুলোকে ছেঁটে দিতে হয়। আর প্রত্যেকটা গাছ এবারে দেখুন টবের মধ্যে না জল জমে গেছে। এগুলোকে আবার ফেলেও দিতে হবে, নইলে তো গোড়া পচে যাবে। আর কতটা আমড়া ধরেছে দেখুন। আবার কিন্তু ছোটও রয়েছে। এই যে এটা ছোট, আবার একটা কিন্তু ফুলও রয়েছে। আর প্রত্যেকটা গাছে আর লেবুও হয়েছে। এই যে আপনারা কি বুঝতে পারছেন এই গাছটাতে দেখুন ব্ল্যাকবেরি মানে যেটা ইন্ডিয়ান ব্ল্যাকবেরি তারই ফুল হয়েছে প্রচুর। তারপরেই আবার ফল ধরবে। আর টক মিষ্টি খেতে তো ভারী ভালো লাগে কিন্তু জানেন তো। আর এই যে তেঁতুল গাছ এটা, তারপর ফুল তো ফুটেছে। আবার দেখুন কামরাঙারও ফুল ফুটেছে কিন্তু। কামরাঙাগুলো প্রচণ্ড গরমে হয়েছিল, আর হচ্ছে কি তারপরে না তাপ পেয়ে শুকিয়ে গেছে, মানে পাকেনি অথচ শুকিয়ে গেছে। আর প্রচুর তুলসী গাছ, তারপরে এই যে হলুদ গাছ অনেকটাই। আর এটা হচ্ছে কি একটা পিয়ারা, মানে যেটা না খুব সুন্দর একটা স্ট্রবেরি পিয়ারা যেটা বলে। তো আর এই যে লঙ্কাটা দেখুন, এটা কুল লঙ্কা, ভীষণ ঝাল জানেন তো। আর এই যে থোল থোল দেখুন কামরাঙার ফুল ধরেছে। তারপরে আরেকটা জিনিস মেয়েদের যেটা শীতকালে, তো শীত আসছে আর কুল হবে না তা কখনো হয়? তো এই যে কুল গাছে কিন্তু ফুলও এসে গেছে। আর খুব ভালো কুলও হয় এটায়। আর গাছটা কিন্তু খুব একটা বড় নয়, তবে কিন্তু পুরো ডাল ভরে ফুল এসেছে। আর কত তুলসী গাছ হয়েছে দেখুন। তারপর এই যে গোলাপ গাছ, কতটা সবুজ হয়ে গেছে, পুরো তো পানায় আস্তরণ পড়ে গেছে। আর আরও জল কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই যে কি সুন্দর দেখাচ্ছে দেখুন।
আমাদের বাড়ির পিছনটা থেকে মাঠ যেহেতু বেশ ভালোই লাগে জানেন তো। আর এটা না আলফানসো আম, যে আমটা আছে সেই গাছটা। আর এই যে বাড়ির পিছন সাইডটা, মনে হচ্ছে না কোথাও আমরা বাইরে ঘুরতে এসে। এই যে প্রত্যেকটা জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার অনেকটাই সিঁড়ির ঘরটা না ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য আর যদি একটু হালকা হালকা হাওয়াতে শুকিয়ে যায় তাহলে অনেকটাই ভালো। পাগলা তোর পাগলি কই? মরে গেছে তোমার পাগলি? তাই? পাগলা তোর পাগলি কই? হঠাৎ একদিন আমি ওকে জিজ্ঞাসা করি ইয়ার্কির ছলে, পাগলা তোর পাগলি কই? সেদিন থেকে আমাকে উত্তর দেয় আমার পাগলি মরে গেছে। ও যে এত দুষ্টু, কোথা থেকে শিখেছে কে জানে। তবে ফোন দেখেও অনেক কিছুই শিখেছে, সেটা ক্যামেরার সামনে আসতে চায় না। আর ঘরের কাজ তো দেখালামই আপনাদেরকে, অনেকটা কাজই হয়ে গেছে, কিন্তু দুষ্টুমির শেষ নেই। মানে যতটুকু গুছিয়ে রাখার, তারপরে ঝাড় দিতে হবে আর বিছানাটাও ছেড়ে নেব। আর ওই যে ছেলে দোলনার কাপড়টা নিয়ে খেলা করছিল। আর জানেন তো, স্কুল জীবনে যখন নিম্নচাপ লাগতো তখন কি ভালো লাগতো। নয়তো স্কুল টাইমটাতে খুব জোরে বৃষ্টি হয়, যাতে স্কুলে না যেতে হয়। আর সেদিনকে যদি ঝমঝম করে বৃষ্টি আসতো তাহলে তো অনেকটা জল জমে যেত, আর স্কুলে কখনো যেতে হতো আর কখনো হতো না। আর সেই সময় একটা পাতলা কাঁথা বা চাদর গায়ে দিয়ে গল্পের বই পড়তে বেশ ভালো লাগতো। তারপরে হচ্ছে জানলা দিয়ে সেই বৃষ্টিটাকে অনুভব করা। এখন তো কাজের চাপে বৃষ্টি দেখব কি, বৃষ্টি আসার আগে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। তো ২ রকম জীবনই একটা মেয়ের কাছে কিন্তু ২ রকম অভিজ্ঞতা সঞ্চয় করে। তো তারপরে এই যে দেখুন, নারকেলের কাঠি দিয়ে এই ঝাঁটাটা আমি নিজেই করেছিলাম। কারণ আমার না বাজার চলতি যে আর কি হচ্ছে খাট ঝাড়ার জন্য ঝাঁটাগুলো আছে, সেগুলো দিয়ে আমার ঠিকঠাক পোষায় না। তার জন্য এইটা দিয়ে আমার মানে হচ্ছে একটু শক্তপোক্ত আর বেশ গায়ের জোর দিয়ে একটু ঝেড়ে নেওয়া যায়। আর যখনই দেখি একটু কাঠিগুলো নরম হয়ে এসেছে, তা একটা রাত এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি। আর পরের দিন দেখি কি পুরোটাই টাইট হয়ে গেছে। তো আপনারাও যারা এরকম দেখবেন কাঠিগুলো একটু নরম হয়ে এসছে, এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবেন একটা রাত। তো দেখবেন তার পরের দিন আবার কি সুন্দর হয়ে যাবে। তারপরে হচ্ছে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলোকে একে একে গুছিয়ে জায়গা মতো ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর দেখছি কি একটু রোদ বেরিয়েছে, তারপর ঝাঁটটা দিয়ে জামা কাপড়গুলোকে আবার মেলে কষ্ট করে জামা কাপড়গুলো মেলেই দিয়ে এলাম। সঙ্গে সঙ্গে এত অন্ধকার করে বৃষ্টি নামলো যে তুলে নিয়ে চলে আসতে হলো। বৃষ্টি তারপর জানেন তো ঘরটা মুছে নিয়েছি। ঘর, বারান্দা, শাশুড়ি মার ঘর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। দেখো বন্ধুরা, আজকে দেখতে পেলে ছাদে প্রচুর জামা কাপড়ের হালকা হাওয়া হচ্ছিল, আর এখন শুরু হয়ে গেছে খুব বৃষ্টি, জানো তো, চারিদিক পুরো অন্ধকার করে এসেছে। তো সেই মতো অবস্থায় ঘরে চলে এসেছি আর ঘরটাকেও মুছে নিয়েছি। তারপরে চলে যাবো রান্নাঘরটা মুছতে। তো আজকে ছেলেকে মানে হচ্ছে ছেলের কোনো তরকারি করতে হবে না, কারণ ডালে আজকে লঙ্কা দিয়েছি, সেটাকে ফাটিয়ে দিইনি। তখন খাবো তখন আর ওই ডালটা দিয়ে ওকে দিয়ে দেবো আলু মেখে, আর ও বেশ ভালো মজা করে খেয়েও নেবে। তো দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে, প্রচুর জানান তো হেয়ার ফল হচ্ছে। আর যবে থেকে আমার ছেলে হয়েছে তারপর থেকে না প্রচুর হেয়ার ফল শুরু হয়েছে। তো এত চুল জড়ো করে রেখেছি, মানে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখুন, পুরো শক্ত করে এতটা চুল আমার জড়ো হয়েছে। আর প্রচুর প্রচুর মানে এই যে কতটা চুল, আর এবং এক এক করে চুল পড়েছে। তো করতাম
তো থাইরয়েড টেস্ট করে হচ্ছে ঠিকঠাকই থাকতো, কখনো 0.1, তার জন্য কোনো ওষুধ খেতে হতো না। তো যখন আমি কনসিভ করি 0.25 আমাকে খেতে হতো। তো দেখি আবারও করতে হবে, কারণ কি জানেন তো হচ্ছে থাইরয়েডের জন্য আর কি প্রচুর হেয়ার ফল হতে পারে, এটা অনেকেই মতামত, কিন্তু তেল দিয়ে যেন বেসিক্যালি কিছু হয় না। তবে আমি কিউকারপিন তেলটা ইউজ করি, যেটা খুব ভালো এবং চুলে খুব গ্রোথও হয়, যেটা আমার পরিবারে অনেকেই হেল্প পেয়েছে। তো জানি না আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে কী কারণে, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর তারপর ছেলে হওয়ার পর অনেক ছোটো ছোটো সমস্যাও আমার দেখা দিয়েছে, তো সেইগুলোই আর কি। তো তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম, কারণ এইভাবে তো কথা বলা হয় না সমস্ত দিন ব্লগে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা দেখবেন যে হয়তো কাজকর্ম দেখিয়ে ছেড়ে দিই, তো সেটা আর করবো না ভাবছি, কারণ এবারে একটু কথা বললেও ফেস টু ফেস ভালো লাগে আর দেখুন প্রত্যেকটা মানুষ। আর এই যে অজানা মানুষরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো জীবনে এগিয়ে যেতে পারি, এবং নিজের যদি কোনো মানুষের লক্ষ্য যদি স্থির থাকে না, সে একটা না একটা দিন ঠিক তার লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু যদি আমি মাঝপথেই হতাশা হয়ে ফিরে যাই, তাহলে জীবনে কিছুই করতে পারবো না। তো এখন যদিও আমার ভিডিওতে খুব একটা ভিউজ হয় না, কিন্তু দেখো এই মানুষগুলো আমি চিনি না, কিন্তু এরা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছে। আর নিজের মানুষরাই তো কত দুঃখ দেয়, কষ্ট দেয়, তাহলে এই সব মানুষগুলোর এই ভালোবাসাগুলো কি ভোলার মতো বলো তো? তো তেমনটাই। আর তোমরা এই বৃষ্টিতে কিভাবে সময় কাটাচ্ছ? আর দেখো বৃষ্টির মধ্যে না যাদের ছোট বাচ্চা আছে তাদের খুব কষ্ট হয়ে যায়, কারণ দেখো সবসময় তো প্যাম্পাস পরিয়ে রাখা যায় না। তো আমার ছেলের আজকে দুপুরবেলাতে মানে কিছু দেওয়ার মতো নেই, কারণ আমি ভাবছি কি যে 2-3 দিন আর ঘরের একটা ঘর, তার উপর যদি আমি ভিজে জামা ঘরের মধ্যে মেলে দিই না, তাতে ছেলেরও শরীর খারাপ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ স্যাঁতস্যাঁতে এমনিতেই এখানকার ওয়েদার, তার জন্য। তা ঘরেও তো সেইভাবে দড়ি টড়ি খাটানো নেই, আর স্ট্যান্ডও নেই যে সেখানে মেলে দেব। তবে দিলে হয়তো ভালো হতো, কারণ কালকে পরপর 3 দিন বৃষ্টি হচ্ছে একদম নাগাতার আজকে নিয়ে। তবে মাঝে একটু রোদও বেরিয়েছিল, মানে হালকা, সেটা কিন্তু হাওয়া ছিল। মনে হলো এরকম অনেক সময় নিম্নচাপে হাওয়া হলে না প্রায় দুপুর বিকাল পর্যন্ত চলে। তো সেই কারণে খুব কষ্ট করে জামা কাপড়গুলোকে পুরো মেলে দিয়ে এসেছিলাম। তারপর তো এত ঘন অন্ধকার করে এসেছে, তারপর আবার নিয়ে সেগুলোকে সিঁড়িঘরে যেখানে ছিল পুনরায় মেলে দিলাম। তো চিন্তা ভাবনা করছি দুপুরের দিকে যদি একটা ঘরের দড়ি করে দেওয়া যায়। তবে মানে কি বলুন তো, একটা ঘরে সমস্ত কিছু, আর তার উপর যদি আবার দড়ি টড়ি করি, তো জানি না কি হবে, দেখা যাক সব কিছুই। তাহলে চলুন, ঘরের কাজ তো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে রান্না করে সেই মতো অবস্থায় রেখে এসেছি। কটা থালা বাসন আছে যেগুলোকে মাজবো, তারপরে হচ্ছে গ্যাসটাকে মুছে সব কিছু পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরের মধ্যে এত ইঁদুর আরশোলা, মানে কি বলবো, পরিষ্কার করেও না আমি ফেড আপ হয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা থালা আপনারা জানবেন, আমি বড় গামলা আছে, ডিশ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও না এত বেশি ইঁদুর আরশোলার উৎপাত, এবং বড় বড় ইঁদুর। তো তার জন্য আমি থালা বাসনগুলোকে পুরো ভালো করে সিকিওর করে বড় একটা ইট চাপা দিয়ে আসি রাত্রেবেলাতে, যাতে না কোনোভাবে ঢুকতে পারে, কারণ খাবার জিনিস না, আর কতটা থালা বাসন মাজবো, প্রত্যেক দিন তো একটা নির্দিষ্ট থালা বাসন লাগে, সেগুলো তো বারবার মাজা সম্ভব হয় না। তো যাই হোক, একটা মিট কেস নেওয়ার কথা আছে, মানে ওই ঘরটাতে না নতুন কিছু নেওয়া যাবে না, কারণ বাইরে যেহেতু কাঠের উনানে রান্না হয়, আর সেই চিট কালিটা এসে না ওই জিনিসটাকে নষ্ট করে দেবে। তো তার জন্য মাকে বলেছি একটা পুরোনো না ছোট্ট মানে কাঠের একটা আলমারি নিয়েছি, একদমই ছোট। তো সেইগুলো সেটা মা পাঠাবে আর কি, খুব তাড়াতাড়ি চেষ্টা করছে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যখন আসবে সেটা তো শেয়ার করবই। গরিবের দেখুন ছোট ছোট জিনিসেই অনেক বড় আনন্দ। আর তারপর মাশাআল্লাহ যদি উপরওয়ালা চায় তো উপরে ঘরটা করব, ওখানে সেটিংস রান্নাঘর করে নেবো, তার জন্য এখানে আর কোনো কিছু ইনভেস্ট করছি না, কারণ চারিদিকে ইনভেস্ট করা, তারপরে একটি ইনভেস্ট করা না করতে গেলেই আপনার 10-20 এতে কিছুই হবে না, এখন যা বাজারপত্রের দাম। তো সেইভাবে কষ্ট করছি, ঠিকই একদিন সুরাহা হবে, তাই না? এই আশা নিয়ে এগোই। চলুন, দেখা হচ্ছে আবারও একটা মানে কাজের মধ্য দিয়ে। তো রান্নাঘরে যে এখান থেকে জল পড়ছে, এটাকে ভরে রেখেছি রান্নাঘর মুছবো বলে, মানে এই জলটা বেকার ফেলেই দিতে হবে, তার জন্য। অনেকেই জানেন তো বৃষ্টির জল ধরে ভাত রান্না করে নাকি খুব মানে হচ্ছে সাদা ধপধপে হয় এবং দীর্ঘক্ষণ রাখা যায়।
আর এই যে টালির ঘরের একটা বিশেষত্ব, জল তো পড়বেই কোনো না কোনো জায়গা থেকে। আর এই গামলাটা কিন্তু আমার পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু সারারাত ধরে বৃষ্টি হয়েছে সেই কারণে। আর এই যে থালা বাসনগুলোকে সব গুছিয়ে একদম ভালো করে রেখে দিয়েছি। আর এই যে তারপরে সকালের যা খাওয়ারের পর এঁঠো থালা বাসনগুলো ছিল সেগুলো সেই মতো রেখেই তারপর চলে গেছিলাম ঘরে। তো এখন সেগুলোকে একে, একে গুছিয়ে নেব। আর বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে। বাচ্চারাও না বাইরে বেরোতে পারছে না। যার জন্য আমাদের বাড়িটাতে সামনেটা অনেকটা বড় বারান্দা হওয়াতে গাড়ি নিয়ে বেশ ভালোভাবেই খেলতে পারে। আর খেলা তো কম, দুষ্টুমিটা বেশি। মাঝে, মাঝে আবার সেদিকেও ছুটতে হয়। তো তারপরে এই যে সার্ফ দিয়ে সমস্ত কিছু ভালো করে একদম মেজে ঘষে নিচ্ছি। আর নিচটাকে প্রত্যেকদিন পরিষ্কার করে নিই। আর জানেন তো যেদিনকে আমি আলাদা হয়েছিলাম, সেদিনকে আমার এই গ্যাস বা আমি কিসে রান্না করব, সেইরকম কোনো কিছু সিদ্ধান্ত না নিয়েই হঠাৎ করে জানেন মানে পরিস্থিতি এতটাই বাধ্য করেছিল আমাকে যে একটা রাত মানে যেখানে আমি দুপুরবেলাতেও একসাথে খেয়েছিলাম, সেখানে রাত থেকে নিচের মতো মানে সেদিনটা আর রান্না করিনি কিছু, মানে তড়কা রুটি এনেছিলাম। তারপর তো এরকম প্রায় ১ সপ্তাহ খুব কষ্ট হতো। আর হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যেত। তারপরে আবার সবকিছু বন্দোবস্ত করেছি ধীরে, ধীরে। আর এই যে স্ল্যাবটার ওপর এখানে আমি কিন্তু একটা কালো ব্ল্যাক স্টোন দিতেই পারতাম। কিন্তু জানেন তো রান্নাঘরের চালটা এতটাই ছোট, যেখানে আমি কোনো গাঁথনি করে ব্ল্যাক স্টোন দিলে মাথায় ঠেকে যাবে। তাই আর সেই রিস্কটা না নিয়ে তারের কানেকশনও রয়েছে। তো সেই কারণে এই যে আমাদের যে পুরনো একটা ঘর ছিল তার মেঝে ভাঙা হয়েছিল, তো তারই স্ল্যাবটাকে আমি উপরে গ্যাস রেখেছি। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। তো শূন্য হাতে আলাদা যারা, যারা হয়েছেন তারাই বুঝবেন যে তিলে, তিলে গড়ার মূল্য কী। আর জানেন আমার সত্যিই শূন্য হাত ছিল। আর এই বৃষ্টির মধ্যে বিড়ালটা ঠিক গুটিসুটি মেরে চুলোর পাড়ে শুয়ে রয়েছে। তো তারপরে এই যে থালা বাসন মাজছি। দেখো এই যে ওষুধের যে চটা অংশগুলো থাকে না, যেগুলো একদম নরম হয়ে যায়, সেগুলো দিয়ে না থালা বাসন খুব ভালো করে পরিষ্কার হয় জানো তো। আর এই যে এটা দিয়ে কড়া বা হাঁড়ি কড়াই মাজলে এগুলো ফেলে না দিয়ে না ছায়ের পরিবর্তে এগুলো নিলেও কিন্তু বেশ হাঁড়ি কুড়ি পরিষ্কার হয়। আমি তো এভাবে মেজে থাকি, তোমরাও দেখবে একবার ট্রাই করে। একদম যে ওষুধের এগুলো, আর ওষুধ এমন একটা জিনিস আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। তো সুতরাং দেখবেন একটা কসবাইট কিন্তু বেশি দিন ধার তার থাকে না। এরকম একটা এগুলো তো ধরো একটা পাতলা পেপার টাইপের, তো সেগুলো দিয়ে এতটা সুন্দর থালা বাসন চকচক করে। এবং যারা কড়াই পুরো সাদা করে ফেলেন না, আমি যে কড়াইটাতে রান্না করি সেটা না আগে যদি দেখেন মানে আগের ভিডিও যদি থাকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেই কড়াইটার অবস্থা এতটাই খারাপ ছিল, দেখেন প্রত্যেকটা দিন এইটা এর উপর দিয়ে এইবার সব গোছানো হয়ে গেছে। আর লাইটটা অফ করব করে সকালে তো দেখালাম শুধুমাত্র ডাল আলু ছানা, তারপর টমেটোর ছানা করেছিলাম, বেগুন ভেজেছি, ডিম ভেজেছি। তাহলে আর কি লাগে বলুন তো? তারপর দুপুরের খাবারটাও আমি খেয়ে নিচ্ছি। আর আমার কর্তারও খাওয়া হয়ে গেছে, তারা ঘরেও চলে গেছে। আর টমেটোর ছানাটা না এত ভালো লাগে, মানে ঠিক পুড়িয়েছিলাম একটু তেল দিয়ে,
সামান্য কড়াইতে তারপর বিকাল হয়ে গেছে। বিকালের জন্য টিফিন তৈরি করে নেবো। তো তার জন্য একটা বড় পিঁয়াজ ঘষে নিয়েছি, ২ টো ডিম ফাটিয়ে আর সামান্য একটুখানি মানে কর্নফ্লোর ছিল না। তো সে কারণে একটু ময়দা দিয়ে আর একটু দুধ দিলে ভালো হতো, কিন্তু সেটা আর দিইনি। ২ টো ডিম দিয়ে হয়ে গেছিল। ডিম টোস্ট করে দিয়েছিলাম। আর এর মধ্যে কোনো লঙ্কা দিইনি, জানেন তো? ছেলে খাবে আর লঙ্কা দিলে ও খেতেও পারবে না। তো তারপরে ও কিন্তু বেশ আনন্দ করেই খেয়েছে। আর ও যে সস খেতে কতটা পছন্দ করে, মানে সে বলার অপেক্ষা রাখে না। ফ্রিজ খুললেই তাকে সস দিতে হবে। আর ময়দা দেওয়াতে না ক্রিসপি ভাবটাও আসে, জানেন তো? তো সামান্য অল্পই দিয়েছিলাম। আর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ডিম দিয়ে যেকোনো খাবারই করলে কিন্তু সুস্বাদু হয়। সেটা আমরা প্রত্যেকেই জানি। তো প্রত্যেকেই আর সন্ধ্যেবেলা টিফিন মানেই কিন্তু একটু তেলে ভাজা না হলে ঠিকঠাক জমে না। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দেবো। সামান্য অল্প তেল দেবো, দিয়ে একে, একে পাউরুটিগুলো ওই ডিমের মধ্যে আরকি ডিপ করে তারপর দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে অ্যা আরকি উল্টে-পাল্টে নিয়ে একটু লাল, লাল করে ভেজে নেব। আর বেশ মুচমুচেও হয়েছিল, জানেন তো? তো তারপরে আরকি ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দেবো, আর পাপাও আবার দোকানেও যাবে। তো হচ্ছে ওইজন্য একটু তাড়াহুড়ো করেই করছি। তারপর সারাটা দিন ছেলেকে ঘুম পাড়ানো, রান্না করা, টিফিন তৈরি করা, এভাবে কিন্তু আমার সময়টাই কেটেই যাচ্ছে। মনে হচ্ছে যে আবারও আজকে একটা দিন পড়ল। কিন্তু সেখানে মাস, বছর সবকিছুই একদম জলভাত হয়ে গেছে। তো আপনারা কেমন আছেন বা পুজো কিভাবে কাটাবেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের সকল সদস্যকে আবারও আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা আগাম পুজোর। প্রত্যেকেই ভালোভাবে সাবধানে কেনাকাটা করবেন। কারণ বাজারে কিন্তু টাকা পয়সা নিয়ে গেলে সেফ ভাবেই নিয়ে যাবেন। কারণ জানেন তো এই সময়টা আমাদের যেমন আনন্দের ঢল নামে, কিছু মানুষ না ভীষণ মানে হচ্ছে এই যে চোর, পকেটমার ট্রেনে, বাসে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন অহরহ। আর এরকম অনেকেরই কিন্তু এই সুযোগে প্রচুর টাকাও মেরে নেয়, জানেন তো? আমি একবার ট্রেনে যাতায়াত করতাম। এই বেলঘড়িয়ার ওখানে একজন নার্সিং হোমে পেইড করবে বলে ৳৫৫,০০০ নিয়ে ব্যাগে উঠেছিল। সেই ট্রেন থেকে পকেটমারি হয়ে যায়। তো বউটার যে কান্না, হচ্ছে মনে হচ্ছিল যে সেই মুহূর্তে সে ট্রেন থেকে ঝাঁপ দেবে। তাই আমি বলব প্রত্যেকেই খুব সতর্কভাবে কেনাকাটা করবেন এবং টাকা-পয়সা খুব সাবধানে নিয়ে চলাফেরা করবেন। যাতে আপনাদের জীবনে এরকম কোনো বিপদের ছায়া এসে পুরো আনন্দটাই মাটি না করে দেয়। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে বা তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে ভুলবেন না। যদি মনে হয় যে আমার আরো বেশি উন্নতি করা উচিত বা এই দিকটা আরো বেশি উন্নতি করলে ভালো হয়, সেটাও কিন্তু অ্যাজ এ ফ্যামিলি মেম্বারের মতো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর তারপর আবার তো রাতের রান্না আছে। এই যে খাইয়ে ছেলেকে বসবো একটু পড়াতে, তারপরেই হচ্ছে পড়বে তো না, যতটুকু আরকি মুখে বা খেলার মাধ্যম দিয়ে পড়ানোর চেষ্টা করি। সেটা কোনোদিন হয়ে ওঠে, আবার কখনো হয়ে ওঠে না। এখন তো খুব ছোট মানুষ, তাই প্রত্যেকদিন রেগুলারিটি মেইনটেইন করে কোনো কিছুই হয় না। তো যেদিন হয় সেদিনটা আবার চেষ্টা করি। তো তারপরে আবার রাতের রান্না করব। আর আজকে একটু ইচ্ছা হচ্ছে অন্যরকম কিছু একটা খাবো। মানে একটু লুচি বা পরোটা এরকম টাইপের। তো কতদূর কি করি সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই শেয়ার করব। আর যেটা বলছিলামই আপনাদেরকে, যে সত্যিই আমি জানি না, মানে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার বাবাদেরকে জীবনের সর্বস্ব দিয়ে দিতে হয়, জানেন তো? তো কিছু পরিবার আছে যারা সন্তুষ্ট থাকে না বা থাকতে পারে না। তো অহরহই সেটার খোঁটা দিতে থাকে। তবে জানেন তো মাশাআল্লাহ, এদিক থেকে
আমার কপালটা অনেকটাই ভালো। কারণ আমার শাশুড়ি মা আজ পর্যন্ত জিনিসপত্র নিয়ে কোনো কথাই আমাকে শোনাননি। দেখো এই তরকারিটা হচ্ছে পাঁচফোড়ন আলু দিয়েই করেছি রাত্রের রুটি খাওয়ার জন্য। আর এর মধ্যে একটা টুইস্ট আছে, মানে যেরকম পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি হয় তেমনই করেছি, জাস্ট এর মধ্যে কাসুরি মেথি একটু হাতে ডলা দিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু স্বাদটাও খেতে অপূর্ব হবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এই মুহূর্তে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর তারপরে কিছুটা লুচি করব, তার জন্য বেলে নিয়েছি। আর মানে বেলবো, আর হচ্ছে আপনাদের দাদাভাই হচ্ছে রুটি খাবে, তাই ওর জন্য রুটিটাও করে নিচ্ছি। তারপর চলুন দেখা করছি। হাতে এরকমভাবে স্ক্র্যাচ করে এখন যেহেতু, তারপরে এই যে ছড়িয়ে দেব একদমই সামান্য, আর তাতেই না টেস্টটা খুব ভালো আসবে। মানে আলু দিয়ে লুচির তরকারি একদমই পারফেক্ট হবে। আর তার মধ্যে একটু সামান্য চিনি দেব, চিনি দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। লুচিগুলোকে বেলে ফেলি। প্রত্যেকটা লুচি সুন্দর করে বেলে হচ্ছে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আগে লুচিটা ভেজে নেব, তারপরে বেলবো রুটিটা, তারপরে রুটিটাও বেলে ভেজে নেব। তো বেশি রুটি করতে হবে না, 4টেই করব, শুধুমাত্র আপনাদের দাদাভাইয়ের জন্য। আর তারপর আমাদেরটাও করে নেব। তো জানেন তো, আগে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়িতে, যখন যেটা খেতে ইচ্ছা করতো সেটা আর মুখ ফুটে বলতে পারতাম না। কারণ সবসময় সব কিছু বাড়িতে মজুদ থাকে না, আবার সবার জন্য করা হয়ে ওঠে না। তো সেই ইচ্ছাগুলোকে বুকে চেপে অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু সহ্য করে সেই নিজের অবস্থাতেই ফিরে যেতে হয়েছে। তো আর কিছুই করার নেই। তুমি যখন সহ্য করে মুখ বুজে সহ্য করবে তখন তুমি খুবই ভালো। আর যখন তুমি সহ্য করতে পারবে না, প্রতিবাদ করবে, তখন তোমার থেকে খারাপ কেউ নেই। জানি না, আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়েকেই সেরকম কষ্ট পেতে হয়। আর আমরা যারা বউ, কোনো না কোনো বাড়ির মেয়ে বউ হয়ে এসেছি, তখন না অনেক কিছুই না বলা কথাগুলো হচ্ছে যখন আমরা ঘুমাতে যাই সেই সময়টা খুব কষ্ট দেয়। তো সেটা ভাবতে ভাবতেই রাতের অর্ধেকটা সময় কেটে যায়। তারপরে মনে হয় যে এর থেকে কী যে ভালো ছিল, কোন জীবনটাকে ভালো বলবো, মানে কিছুই বোঝার অপেক্ষা রাখে না। তো এই কষ্ট কিন্তু মেয়েদের লেগেই থাকে। আর জানি না প্রত্যেকটা মুহূর্ত এত কেন ত্যাগ স্বীকার করতে হয়। যদি তুমি ত্যাগ করতে পারো মন খুলে, তবেই তুমি ভালো। আর যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার মতো খারাপ কেউ নেই। তো আবার প্রতিবাদ করলে আবার বলবে যে মুখে মুখে কথা। তারপর দ্বিতীয় আরেকটা কথা, যে শিক্ষিত হয়ে কোনো দাম দেয় না। তো এই সফট জায়গাগুলোতে ধাক্কা দিয়ে তোমাকে না দুর্বল করে দেয়। তবুও যারা কিন্তু মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকে, তারা কোনো কিছুতে দুর্বল হয় না। তারা এগিয়ে যেতে চায়, এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেটাও হচ্ছে আমার জীবনেও। আমি সব কিছুর মধ্যে দিয়েও ভিডিও করি, কারণ আমি জীবনে মেরুদণ্ড নিয়ে বাঁচতে চাই। আর কখনো কোনো কিছু সহ্য করতে পারবো না। কারণ একটা সময় পর্যন্ত সহ্য করতে করতে দেয়ালে না পিঠ ঠেকে গেছে। আর এখন ন্যায় অন্যায়ের বোধটাও বেশ ভালোভাবেই বুঝতে শিখেছি। তাই আমরা প্রত্যেকেই একটাই কথা বলবো, যে ভালো থাকবো, ভালো রাখবো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।